সভাপতিত্বয় ধ্রুব সাহা এবং ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুরের বিধায়ক ভাই অনুপ কুমার সাহা, মঞ্চ উপস্থিত আদি অকৃত্রিম শ্রদ্ধেয় নির্মলদা, ভাই অর্জুন সাহা, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, মা ও বোনেরা, আমরা একটা প্রতিবাদ করতে আপনাদের সামনে এসেছি, কিন্তু আমাদের লক্ষ্য এক, যে তৃণমূল সরকারটাকে সরিয়ে দিতে হবে। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, পশ্চিমবঙ্গের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অক্ষুণ্ণ রেখে মানুষের সাংবিধানিক মৌলিক অধিকারগুলোকে তাদের পাইয়ে দেবার ব্যবস্থা করতে হবে। আজ শুধু বীরভূম জেলার বিরুদ্ধে শুধু এই পাথর বালি নিয়ে আমরা আলোচনা করবার জন্য এখানে আসেনি। আমরা এখানে এসেছি যে আপনারা বীরভূম জেলার মানুষ, ভাগ্যবান মানুষ, আপনারা ডাক্তার বিধানচন্দ্র রায়কে পেয়েছেন, আবার পুনর্জন্ম নিয়ে এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী ঘুরে এসেছেন, এখানে আবার সেলিম জাভেদের সেলিমকে পেয়েছেন, এত আদর করে নিজের শালাকে ইউনিয়নের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত ওই যে ছাই তোলার ফ্লাই অ্যাশের ব্যবস্থা করবার জন্য সমস্ত বরাতাকে তার কাছে চলে গেছে। বীরভূম জেলার সমস্ত টাকা শুধু অখণ্ড মন্ডলেশ্বরের কাছেই পৌঁছচ্ছে না। শুধু তৃণমূল কংগ্রেসের লুটই একমাত্র লুট নয়, এই আমলারা যে পরিমাণ লুট সংগঠিত করেছে, আজকে বীরভূমের প্রকৃতির টাকা লুট করে নিয়ে কোয়েম্বাটুরে, বল্লাপুরমে, সিঙ্গাপুরে ইউরেনিয়াম ফ্যাক্টরি তৈরি করেছেন। আজকে পশ্চিমবঙ্গের দুজন মাননীয় পদস্থ সরকারি অফিসার আগামী দিনে তারাও কিন্তু একটু চিন্তার মধ্যে থাকবেন, তাদের বাড়িতেও কেউ না কেউ পৌঁছবে, কেউ এখান থেকে লুট করে বেরিয়ে যেতে পারবে। একটা জেলাকে সংঘবদ্ধভাবে লুট করা চলেছে, আর এই লুট শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়কের লুট নয়, এই লুট শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একদলীয় একচেটিয়া আধিপত্যের লুট নয়, তৃণমূল কংগ্রেসের এই অনৈতিক রাজনীতির কারণে আজকে বিভিন্ন প্রদেশ থেকে আসা যারা আইএস অফিসার, আইপিএস অফিসাররা এখানে আছেন, তারা এই লুটের মাত্রাকে আরো উপরের দিকে তুলে নিয়ে গেছেন। দেউচাপাচামিকে কার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, দেউচাপাচামির টাকা কিভাবে কোথায় পৌঁছে গেছে, আপনারা পশ্চিমবঙ্গে যারা সাংবাদিক আছেন এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা সিঙ্গুরের সময়, নন্দীগ্রামের সময় সিঙ্গুর পৌঁছতে পেরেছিলেন, নন্দীগ্রাম পৌঁছতে পেরেছিলেন, মানবাধিকার কমিশনের কর্মীরা পৌঁছতে পেরেছিলেন, কিন্তু আজ দেউচাপাচামির মধ্যে গিয়ে সেখানে মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরে আনতে পারবেন। যে আদিবাসী মহিলাদের উপরে লাঠিচার্জ হয়েছে, তাদের চোখের জলের ছবি আপনারা নিয়ে আসতে পারবেন না, কারণ পথ আটকে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমরা এখানেই দাঁড়িয়ে 1988 সালে বলেছিলাম এখানে লাঠিচার্জ হয়েছিল বিজেপি কর্মীদের ওপরে। আমরা সেদিন আপনাদের বলেছিলাম যে একটা সময় আসছে যেদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে আওয়াজ উঠবে যে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। আজ মুর্শিদাবাদের ঘটনা
প্রমাণ করে দিয়েছে যে বিজেপি যেটা বলেছিল আজকে বাস্তবে সেটা সংগঠিত হচ্ছে। একটা রাজনৈতিক দল যাকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেই নিয়ে মানুষের মধ্যে আলোচনা চলেছে, হয়তো আগামী দিনে গবেষণা হবে। নিরন্তর লুট ছাড়া এর মানুষকে কিছু উপহার দিতে পারলো না। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যারা এখানে ধর্ম নিরপেক্ষতার গান গেয়ে চলেছেন, যারা দিনের পর দিন বিভাজনের রাজনীতি করেছেন, আজকে তারা শুধু মনে করুন শুধু হিন্দু নয়, একজন রাজনৈতিক নেতার দল পরিবর্তন করবার অধিকার আছে, একজন কাউন্সিলরের দল পরিবর্তন করবার অধিকার আছে, বিধায়কের অধিকার আছে, কিন্তু দরিদ্র মানুষের দল পরিবর্তন করবার অধিকার নেই। 2014 সাল নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছে কারণ দয়ায় নয়, কারণ অনুগ্রহে নয়। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, নিজের মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, দেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের কথা বলে আজকে যে রাজনৈতিক দল ক্ষমতা এলো, পশ্চিমবঙ্গে বহু সিপিআইএম এর কর্মী যারা সমর্থক ছিলেন, যারা 34 বছর ক্ষমতার অমৃত রস পান করেননি, আজকে তারা বিজেপি পতাকা তলে সামিল হয়ে গিয়েছিলেন। এরকমই একজনের নাম ছিল ওই ইলামবাজারের শেখ রহিম। ইলামবাজার বাস স্ট্যান্ডে ভারী মাল উঠানো নামানোর কাজ করত, পতাকা হাতে ধরেছিল ওখানকার গ্রামের গরু ব্যবসায়ীরা, যারা গরুর হাটে গরুর ব্যবসা করে। তারা বললেন যার সিপিআইএম এর কোনো ভবিষ্যৎ নেই, তৃণমূলকে যদি কেউ সরাতে পারে তার নাম। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ সরাতে পারে তাহলে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল পারবে না। শেখ রহিম পতাকা হাতে নিয়েছিলেন বিজেপির। তৃণমূলের কর্মীরা গিয়ে বললেন একমাত্র রাজনৈতিক দল তোমার করবার অধিকার আছে বীরভূমের মাটিতে, তা হলো তৃণমূল কংগ্রেস, এখানে বিজেপি চলবে না। দুপুরবেলা মাল্লা নিয়ে ভাত খেতে এসেছিলেন রহিম, শেখ রহিম, তাকে তুলে নিয়ে যাওয়া হলো স্ত্রীর সামনে থেকে, কংক্রিটের একটি খাম্বায় তাকে বেঁধে ফেলে, স্ত্রীকে বিধ্বস্ত করে
জমিদারের কোপে পড়তে হয়েছিল জমিদারের। তিনি কি করেছিলেন? তিনি তার কন্যা সন্তান এবং পুত্রকে নিয়ে পালিয়ে এসেছিলেন কামারপুকুরে। সঙ্গে করে কিছু জিনিস আনতে পারেননি। যেটা নিয়ে এসেছিলেন সেটা হলো কুলদেবতার মূর্তি। তার নাম ছিল রঘুবীর। সেই নামকে আজকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। বিজেপি রাম হারামের যুদ্ধ করতে পশ্চিমবঙ্গে আসেনি। এই যে যত পথ যদি বলছেন, সেই মাটি বহুত্ববাদের মাটি। সেই মাটিতে দাঁড়িয়ে যদি আপনারা আপনাদের মতো করে আপনাদের কথা বলতে চান, আপনারা বলতে পারবেন। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, প্রথম যিনি গুলি খেয়েছেন তার নাম কি? বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। মোহাম্মদ সেলিম একটি শব্দ উচ্চারণ করলেন না। সুজন চক্রবর্তীরা কোনো বিবৃতি দিয়ে রাস্তায় মিছিল বাদ করলেন না। কতদিন চলবে এই রাজনীতি? আমরা এই 46 সালের অবস্থা ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময় ছিল যে এই কলকাতায় হিন্দু মহিলাদের থাই পর্যন্ত কেটে মাংসর দোকানে ঝুলিয়ে রাখা হতো আতঙ্ক তৈরি করবার জন্য। আর আজকে সেই পরিস্থিতির দিকে মমতার কল্যাণে মানুষ চলে যাচ্ছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তৃণমূল কংগ্রেস লুঠের বাইরে কিছু করতে পারবে না। তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া মানুষকে কোনো জিনিস উপহার দিতে পারবে না। আমাদের 5 জন কর্মী 2021 সালের পরে শহীদ হয়ে গেলেন। নির্বাচনে জয়লাভ করলে তো মানুষ রসগোল্লা বিতরণ করে। নির্বাচনে জয়লাভ করলে তো রাজনৈতিক দলেরা আবির খেলে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়ী হয়ে রক্তের হোলি খেললো। এই রাজনীতির পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন, উনি জানেন ওনার আর সময় নেই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী অন্তত দ্রোণ লাগিয়ে পলিটিক্সটাকে উপর থেকে দেখেননি। আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি প্যারাট্রুপার পলিটিশিয়ান হন। আমাদের মুখ্যমন্ত্রী মাটি চেনেন, মাটির গন্ধটা জানেন। আর সেই জন্যই তিনি এই উত্তরণ তৈরি পর্যন্ত পৌঁছেছিলেন। 2011 সালের আগে তিনি ছিলেন স্বপ্নের মেঘ বালিকা। আজকে হয়ে গেছেন ঠাকুরমার ঝুলি। মুখ্যমন্ত্রী এখন শুধুই অতি। গিয়েছিলেন কালীঘাটে মা কালীর কাছে ফাইল নিয়ে। বাড়ির পাশের মা কালী ছোটবেলা থেকে চেনাশোনা। মা কালী স্বপ্নে হাত তুলে দিয়েছেন, বলেছেন পারবো না, তোমার দলকে জীবনে বাঁচাতে পারবো। এবার ওখান থেকে গিয়েছিলেন, ওই ওদেরকে একজন পুরোহিত আছেন তাকে সঙ্গে নিয়ে পুরীর জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব বলেছেন আমার যদি হাত মোটাও থাকতো তাহলেও আমি তৃণমূলকে বাঁচাতে পারতাম না, আমার কিছু করার নেই। তাই উনি জগন্নাথ দেবকে টেনে আনেননি। জগন্নাথ দেব ওনাকে টেনে নিয়ে গেছেন বঙ্গোপসাগরের পাড়ে। মুখ্যমন্ত্রী জনপ্রিয়, তৃণমূলের এত টাকা, তৃণমূলের কাছে পাথর আছে, বালি আছে, কয়লা আছে। এমন লুট শুরু করেছেন এদের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ইটভাটা শিল্প আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনার ইকোনমি কার্যত ধ্বংস হয়ে গেছে এদের টাকা তোলার কারণে। মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে ক্রাউড ফান্ডিং করতে পারতেন, তৃণমূলের কর্মী থেকে চাঁদা তুলতে পারতেন। মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে কুপন ছাপিয়ে জগন্নাথ মন্দিরের জন্য পয়সা তুলতে পারতেন। কিন্তু হিটকোট টাকা খরচা করে, মানুষের দেহ পরের টাকা খরচা করে আজকে উনি জয় জগন্নাথ বলবার জন্য দীঘায় পৌঁছে গেলেন। আসলে মুখ্যমন্ত্রীকে দিয়ে করানো হয়েছে। ওই জগন্নাথ দেবী করিয়েছেন। উনি বলেছেন তোমাকে এখানে নয়, তোমাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব। তাই টেনে নিয়ে গেছেন জগন্নাথ দেব ওনাকে বঙ্গোপসাগরের কাছে। আমরা বিজেপির পক্ষ থেকে বলছি বঙ্গোপসাগরে কেন? আরে বাবুঘাটের কাছে তো ফিরাত, সুরাবর্তী, উনি তো গঙ্গা জলে গঙ্গা পুজোর ব্যবস্থা করে রেখেছেন, ওইটাই তো ভালো হবে। ওদিকে নবান্ন, গঙ্গার পশ্চিম কূল, বেনারসের সমতুল,
আপনি ওদিকে কেন গেলেন? এপারেই বিসর্জন। কিন্তু জগন্নাথ দেবের ইচ্ছা যে ওনার বিসর্জন বঙ্গোপসাগরে হবে, পূর্ব মেদিনীপুরে হবে, কাঁথিতে হবে, দীঘায় হবে, তাই আজকে ওইখানে পৌঁছে। আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এই লড়াই নেতার লড়াই নয়, এই লড়াই নীতির লড়াই। আপনাদের পরিবারের মেধাকে যারা প্রতারিত করেছে, আপনাদের মুখের যে টাকা রাখার জায়গা নেই, বিভিন্ন জায়গায় খুঁজে পেয়ে সবাই সবকিছু জানা। প্রতি গাড়িতে কত টাকা করে কে নিচ্ছেন প্রত্যেকে জানেন, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যে দল তিনি তৈরি করেছেন সোনার টুকরো ছেলেদের নিয়ে, গলায় গামছা দিয়ে আজকে যদি হাত জোর করে বলেন বাবা বন্ধ করো, বাবা বন্ধ করো, বন্ধ করতে পারবেন না, বন্ধ করা সম্ভব নয়। কারণ এটা কোনো রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দলে দুর্নীতিগ্রস্ত থাকে, রাজনৈতিক দলে লুটেরা থাকে, রাজনৈতিক দলের মধ্যে সমাজ বিরোধীরা ঢোকার চেষ্টা করে, কিন্তু সমস্ত সমাজ বিরোধী মিলে একটা দল তৈরি করবে, এটা কোনোদিন মুখ্যমন্ত্রীকে থেকে কেউ কল্পনা করতে পারেনি। তাই তার দিকে তাকিয়ে সবাই এখন মানুষ বলছে জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, দিদি আর দিদিতে নেই। মুখ্যমন্ত্রী কখনো চলে যাচ্ছেন জগন্নাথ দেবের কাছে, আবার কখন চলে যাচ্ছেন লালু প্রসাদের কাছে। এরা বলছে গিয়ে লালু প্রসাদকে যে আমরা পাথর খেয়েছি, বালি খেয়েছি, মিড ডে মিলের চাল খেয়েছি, আমরা রেশনের কল খেয়েছি, আমরা প্রধানমন্ত্রী আবাসের ঘর খেয়েছি, শৌচাগার খেয়েছি। কিন্তু আপনি পশুর খাদ্য খেয়ে ফেলেছিলেন, মোষের খাদ্য, ওটা আমরা শিখে উঠতে পারিনি। আশীর্বাদ দিন, লালুর কাছে আশীর্বাদ দিয়ে বলছে। মুখ্যমন্ত্রীর সফর কোনদিন দিল্লিতে শেষ হতো না যতক্ষণ না পর্যন্ত উনি আমাদের দিল্লির নেতা, যিনি ভারতবর্ষের রাজনীতিকে পরিচ্ছন্ন করবেন বলেছিলেন, তার সঙ্গে দেখা না করে আসেন। আবার কেজরিওয়াল বলতেন আমি তো দিদির পরামর্শতেই চলেছি, দিদির পরামর্শই চলেছিলেন কেজরিওয়ালের কাছে কেউ নেই, যে কংগ্রেস। আবার যাকে তাকে নয়, বহিরাগত। আমাদের দিকে তাকিয়ে বলছেন বহিরাগত। বিহারিরা খৈনিখোর, উত্তর করেছে খৈনির থুতুতে কলকাতার লোহায় জং ধরতে দেব না। সেই খৈনিখোর বিহারি বাবু আন বান শান নিয়ে উনি পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে। চিত্তরঞ্জন পার্ক, করলবাগ, ফরিদাবাদ, কত প্রচার বাঙালিদের মধ্যে। বাংলার মানুষ প্রতিবাদ করুন বিজেপির বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, ইডি সিবিআই এর এই আগ্রাসনের বিরুদ্ধে। দিল্লির মানুষ ভাইকে সরিয়ে দিয়েছেন, কেজরিওয়াল নিজের কেন্দ্রে পরাজিত। ভাই চলে গেছে। বিহারে একটা ভাইপো আছে দিদি, লালুকে গ্রেফতার করেছিলেন। আজকে সেই লালুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই বেঞ্চে বসে পড়েছে। এবার বিহারেও যাবে, বিহারের গল্প শেষ। বিহারের নির্বাচন নেই, বিহারের নির্বাচন মার্জিন বাড়ানোর নির্বাচন। ভাইপো নেই, দিল্লিতে ভাই নেই, বাংলায় দিদি ভাই থাকবেন না, দিদি ভাই বিদায় নেবেন, কেউ দিদিকে রক্ষা করতে পারবে না। সময় শেষ। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলকে সরানোর জন্য গুলির দরকার নেই, বোমার দরকার নেই, পাথর ছোড়ার দরকার নেই, তৃণমূলের বিরুদ্ধে কোন চরিত্র হননের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ আজকে ভয় মুক্ত হয়ে রাস্তায় নেমেছে। মানুষ প্রতিবাদ তৈরি করেছে, মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। 2011 সালে সিপিআইএম এর ব্রিগেড দেখার পর কোন রাজনৈতিক বিশেষজ্ঞ বলতে পারেনি যে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস হেরেছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছে। এই যে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছেন,
এরা কেউ কেউ ভয়ে ভক্তিতে ঢুকে পড়েছেন, কেউ কেউ অতি সক্রিয় হয়ে পড়েছেন, কেউ আত্মসমর্পণ করছেন। আজকে উত্তর 24 পরগনার দ্বীপের একজন আমাকে অফিসার বলছেন, আপনারা কিছু করুন। বলছেন কি করব? আমার কাছে একটা সার্ভিস রিভলভার আছে, 6টা বুলেট আছে, ওর মধ্যে 2টো এক্সট্রা টোটাল 8, 10টা রাইফেল আছে 60-এর দশকের লড়াইয়ে, 4টে অকেজো। আর আমার এখানে যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে তারা মালঞ্চর কারখানা থেকে 3-2 ম্যাগাজিনের পিস্তল নিয়ে পকেটে ঘুরছে। ওরা জ্যোতিপ্রিয়র কথা শোনে, আমার কথা শোনে না। শেখ শাহজাহানের কথা শোনে, আমার কথা শোনে না। আর আপনি তাহলে কি করবেন? বলে করবো কি? ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, মেয়ে কাঁদছে, মেয়েকেও ঢুকিয়ে দিয়েছি আমি। পশ্চিমবঙ্গের একটা কলেজ, নাম বলবো না, ওখানেও আশীর্বাদ আছে তৃণমূলের, কম টাকায় আমারটা হয়েছে। তার কিস্তি আছে, ফ্ল্যাটের কিস্তি আছে, বাঁচার পথ নেই। এই অবস্থা থেকে আজকে মুক্তি পেতে হবে। যেখানে যাচ্ছেন উত্তরাধিকারী মিটিং করতে, সঙ্গে 2000 পুলিশ। আমি বসিরহাটের বিধায়ক ছিলাম, উত্তরাধিকারী পৌঁছেছে, আমার কাছে ফোন আসছে যে দাদা খুব খারাপ অবস্থা। কেন? বলো বাড়ির বাইরে সব মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে, তাদের বাথরুম নেই, বলছে একটু খুলে দিন, ভেতরে যাব। এই অবর্ণনীয় অসহনীয় কষ্টের মধ্যে আজকে পুলিশরা ডিউটি করে চলেছে চারিদিকে। আজকে এদের এই করুণ অবস্থার জন্য শুধুমাত্র পুলিশকে আক্রমণ করলে চলবে না। আরে পুলিশ তো স্বশাসিত সংস্থা নয়। পুলিশকে যারা এই পথে পরিচালিত করলো, যারা সম্পূর্ণ প্রশাসনের রাজনীতিকরণ করে দিল, আজকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি মুখ্যমন্ত্রী সেদিন হুমায়ুন কবিরের কথার বিরোধিতা করতেন, যদি মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যকে নাকচ করতেন, যদি মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যকে দাঁড়িয়ে খারিজ করে দিতেন, যেটা দলের বক্তব্য নয়, যদি মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের দিনে আমাদের ধর্মকে কান্ধা ধর্ম না বলতেন, তাহলে মুর্শিদাবাদের আজকে যে জঙ্গি তাণ্ডব হয়েছে, এই ঘটনা কোনোদিন সংঘটিত হতো না। আমরা বারবার দাঁড়িয়ে বলছি 80-র দশক থেকে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন অন ইন্ডিয়া, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। যারা একদিন এদেশকে নাপাক বলে চলে গিয়েছিল, এদেশকে দারুল হাট বলে, যুদ্ধভূমি বলে চলে গিয়েছিল, আজকে তারা ভারতবর্ষে আসছে, আজকে তারা বাংলাকে পরিবর্তন করবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই করতে হবে। দিল্লির প্রচন্ড গরমে আর প্রবল ঠান্ডায় এতটা যে উনার মনের মধ্যে শান্ত হয়ে উঠেছেন, এ তো ঋষি অরবিন্দের পরিবর্তনের মতো মনে হচ্ছে। আর সেই গরম নেই। আবার দিদি বলছেন ওর চোখে কাজল লাগিয়ে দেবে। এখন কাজল নয়নি হরিণী বলে যদি কেউ বেরিয়ে পড়েন, কিছু করার নেই। বীরভূমের মানুষের চোখে কাজল পড়বে না, বীরভূমের মানুষ আবার কোন পারমাণবিক বিস্ফোরণ দেখবে, সেটা বীরভূমের ব্যাপার। কিন্তু মনে রাখবেন, এরা কোনো ব্যক্তি নয়, এরা তৃণমূল। তৃণমূলই অনুব্রতই তৃণমূল। কোন ব্যক্তির কোন জায়গা নেই। তৃণমূল একটা গোল ফুটবলের মতো, নেতা নেত্রী, সমাজ বিরোধী, পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই এই লুটের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা এখানে লড়াই করব, যে কোনো মূল্যে। তৃণমূল কংগ্রেসের বিসর্জন আমাদেরকে ত্বরান্বিত করব। শান্তিপূর্ণভাবে আমরা আজকে এখানে এসেছিলাম, কিন্তু এই লড়াই এখানে থেমে থাকবে না। এই লড়াই শুধু নেতার বিরুদ্ধে লড়াই নয়, সরকারের বিরুদ্ধে লড়াই নয়। এই লড়াই বিধান রায়ের চিকিৎসা করার লড়াই। এই লড়াই সেলিম সাহেবের লড়াই। এই লড়াই শুধু পিডিসিএল এর ওই সাইয়াসের লড়াই। বরাতকে পেয়েছেন তার লড়াই। কোন দুজন সিঙ্গাপুরে ফ্যাক্টরি তৈরি করেছেন তার লড়াই। আল্লাহপুরম কোয়েম্বাটুরে কোন টাকা চলে গেছে তার লড়াই। ওই টাকা ওখান থেকে দিয়ে এই বীরভূমের মাটিতে, রামপুরহাটের মাটিতে
বোলপুরের মাটিতে, শিউড়ির মাটিতে, দুবরাজপুরের মাটিতে ফিরিয়ে আনার লড়াই, এই লড়াই আপনারা সামিল থাকবেন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ।